অনেক অনেক দিন আগের কথা। রূপপুর গ্রামে এক মোড়ল বাস করতেন। নাম ছিল তার বলাইচন্দ্র। মোড়লের বউ রানী, আর এক ছেলে ছিল, নাম তার বীর। বীরের একটা অভ্যাস ছিল, প্রতিদিন গল্প না শুনে ঘুমাতে পারত না। একদিন রাতে রানী, দেখতে দেখতে আমাদের বীর তো বড় হয়ে গেল। এবার তোর বিয়ে দিতে হবে, তাই না? সংসারের ভারটাও বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এখন আমাদের বীরের বিয়ে দেওয়া উচিত। কালকেই একবার ঘটকের সাথে কথা বলতে হয়। কিন্তু বীরের তো একটা সমস্যা আছে, আমাদের বীর গল্প না শুনে ঘুমায় না। এখন তো আমি ওকে গল্প শোনাই, বিয়ের পর ওকে কে গল্প শোনাবে? এ তো ভারী চিন্তার বিষয়। শুনুন, আমাদের এমন মেয়ের সাথে বীরের বিয়ে দিতে হবে যে প্রতিদিন বীরকে গল্প শোনাতে পারবে। ঠিকই বলছো রানী। আপনি বিলম্ব না করে ঘটককে সব খুলে বলুন, আর এমন মেয়ে খুঁজতে বলুন। আমি কালকেই ঘটককে ডেকে পাঠাবো। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকাল হতে না হতেই মোড়ল বাড়ির কাজের লোক রতনকে ঘটকের বাড়িতে পাঠিয়ে দিল। ঘটক মশাই, ঘটক মশাই, ও ঘটক মশাই। এত সকাল সকাল কে ডাকছে গগিন্নি? তাড়াতাড়ি উঠো, মোড়লের বাড়ি থেকে লোক এসেছে যে। ঘটক উঠে বাইরে বেরোলো। এত সকাল সকাল তুমি এখানে? মোড়ল সাহেব ভালো আছে তো নাকি? তা আছে, আমাকে পাঠিয়েছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। সবই তো বুঝলাম, কিন্তু কেন এত তড়িঘড়ি? আপনার সাথে নাকি মোড়ল সাহেবের খুব জরুরি কথা আছে, তাই এখনই যেতে বলেছে আপনাকে। ও ঠিক আছে, ডেকেছে যখন যেতে তো হবেই। তো চলো। এরপর ঘটক রতনের সাথে মোড়লের বাড়িতে পৌঁছালো। প্রণাম মোড়ল মশাই, তাই এত জরুরি তলব কেন? আছে আছে ঘটক, দরকার আছে বলেই তো ডেকে পাঠিয়েছি। এ কথা বলে মোড়ল ঘটককে সব কথা খুলে বলল। সব শুনে আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকে খোঁজ করব সব জায়গায়, আর চিন্তা করার কোনো কারণ নেই। এরপর ঘটক বিভিন্ন গ্রামে খোঁজ নেওয়া শুরু করলো। কয়েকদিন পর ঘটক খবর নিয়ে মোড়লের কাছে এলেন। কি ঘটক, অমন কন্যা সন্তান পেলে কি? হ্যাঁ মোড়ল সাহেব, পেয়েছি। শিবপুর গ্রামের শশুকান্তি মশাইয়ের একমাত্র কন্যা। ফুলমতির বিয়ের জন্য ভালো ঘর খোঁজা হচ্ছে। আমি শশীকান্তি মশাইকে আমাদের বীর বাবাজির কথা বলেছি, এবং তিনি সব শুনে আপনার ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছেন। বাহ ঘটক, বাহ, খুব ভালো সংবাদ। ঘটক, বিয়ের দিন তারিখ শশীকান্তি বাবুকে জানিয়ে দিন, আর বিয়ের আয়োজন শুরু করে দিন। এরপর ঘটক বিয়ের দিন তারিখ শশীকান্তি মশাইকে জানিয়ে দিল, আর বিয়ের আয়োজন করতে লাগলো। তারপর বীর আর ফুলমতির বিয়ে হলো। বিয়ের দিন রাতে বীরের মা বীরের ঘরে এলো আর ফুলমতিকে বলল, তুমি তো ভারী মিষ্টি মেয়ে, আমার ছেলের কিন্তু গল্প না শুনলে ঘুম আসে না। তুমি মিষ্টি মিষ্টি গল্প বলতে পারবে তো মা? হ্যাঁ মা, পারবো। এরপর বীরের মা চলে গেল, আর ফুলমতি গল্প বলে বীরকে ঘুম পাড়ালো। এভাবে প্রতিদিন ফুলমতি গল্প বলে বলে বীরকে ঘুম পাড়াতে লাগলো। কিন্তু কিছুদিন পর ঘটলো এক ঘটনা। এক রাতে বীর শুয়ে আছে। ফুলমতি বিছানার পাশে বসে ভাবছে, আজকে কি গল্প বলি? প্রতিদিন গল্প বলতে বলতে আমার জানা গল্প প্রায় সব শেষ হয়ে গেছে। কি হলো, গল্প বলছো না যে? একদিন গল্প না শুনে কি ঘুমাতে পারবে না? আজ গল্প না শুনে ঘুমানোর চেষ্টা করো। বীর ফুলমতির কথায় ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ঘুমাতে পারলো না। এভাবে 3-4 দিন কেটে গেল। এদিকে ফুলমতি বীরের এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। আমাকে কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হবে।
এভাবে চলতে পারে না। এভাবে চললে উনি একদিন অসুস্থ হয়ে পড়বেন। না না, এটা হতে দেয়া যাবে না। ফুলমতির এমন চিন্তা ভরা মুখ দেখে মোড়লের বাড়ির কাজের মেয়ে শান্তি বলল, বৌরানী, এত চিন্তা করবেন না। এই গ্রামের পাশেই একটি জঙ্গল আছে। গ্রামের কয়েকজনের মুখে শুনেছি ওই জঙ্গলে একজন সাধু বাবা থাকে। তিনি নাকি সবার সমস্যা দূর করে দিতে পারে তার মায়া শক্তি দিয়ে। সত্যি বলছো তুমি? হ্যাঁ বৌরানী, সত্যিই বলছি। তাহলে কালকেই ভোরবেলা আমাকে নিয়ে ওই জঙ্গলে যাবে? যথা আজ্ঞা বৌরানী। পরের দিন ভোরবেলা ফুলমতি শান্তিকে সাথে নিয়ে ওই জঙ্গলে গেল সাধু বাবার কাছে। প্রণাম সাধু বাবা, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি জানি রে মা, তুই কি বিপদে পড়েছিস। আপনি জানেন বাবা? তাহলে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচান। সাধু বাবা চোখ বন্ধ করে তার মায়া দিয়ে একটা জাদুর বালিশ ফুলমতির হাতে দিল। এই নে জাদু বালিশ। আজ থেকে যখনই তোর স্বামী ঘুমাতে যাবে, বিছানায় আগে থেকে এই বালিশ রেখে দিবি। এই বালিশে মাথা রাখলেই তোর স্বামী ঘুমিয়ে পড়বে। এখন ঘরে ফিরে যা রে মা, স্বামী নিয়ে সুখে থাক। এরপর ফুলমতি সেই বালিশ নিয়ে ঘরে ফিরে এলো আর সাধুর কথা মতো বিছানায় বালিশটি রাখলো। রাতে বীর যখনই বালিশে মাথা রাখলো, সাথে সাথে ঘুমিয়ে পড়লো। ফুলমতি এটা দেখে খুশিতে শান্তিকে ডাকতে লাগলো, শান্তি, শান্তি, কোথায় গেলি? জি বৌরানী, বলুন। সাধু বাবার কথা সত্যি হয়েছে। এই বালিশটা সত্যিই জাদুর বালিশ। বালিশে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লো। আজ আমি অনেক খুশি। বল, তোর কি চাই? আমার কিছু চাই না বৌরানী। না চাইলেও তোকে নিতে হবে। তোর জন্য এটা সম্ভব হয়েছে। এভাবেই বীর প্রতিদিন রাতে ওই বালিশে ঘুমাতে লাগলো। মোড়ল আর মোড়লের বউ এ কথা জানতে পেরে অনেক খুশি হলো আর বলতে লাগলো, আমার লক্ষ্মী বৌমা জাদু বালিশ পেয়েছে, আর তা দিয়ে আমাদের চিন্তাও দূর হয়েছে বীরকে নিয়ে। হঠাৎ একদিন ঘটলো এক বিরাট বিপত্তি। ফুলমতি বালিশটিকে খুঁজে পাচ্ছিল না। শান্তি, শান্তি, জাদুর বালিশটা কোথাও খুঁজে পাচ্ছি না। বালিশটা কি তুই কোথাও দেখেছিস? বৌরানী, আমি তো ভুল করে বালিশটাকে ধুয়ে শুকোতে দিয়েছি। এসব কি বলছিস? সাধু বাবা বলেছিল বালিশটি ধুয়ে দিলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আমাকে ক্ষমা করবেন বৌরানী। আমরা কাল সকালেই সাধু বাবার কাছে যাব। পরের দিন তারা আবার চলল সেই সাধু বাবার কাছে, কিন্তু তারা সেই সাধু বাবার দেখা পেল না। ফুলমতি খুব চিন্তায় পড়ে গেল। সেদিন রাতে ফুলমতি বিরক্ত হয়ে বীরের আগেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সে লক্ষ্য করলো একাই একাই ঘুমিয়ে পড়েছে বীর। শান্তি, শান্তি, কাল রাতে তো বীরকে আমি কোনো গল্পই শোনাইনি, এমনকি জাদুর বালিশেও ঘুমাইনি। কাল সে একাই একাই ঘুমিয়ে পড়েছে। বৌরানী, এ তো খুব খুশির সংবাদ। জাদুর বালিশে ঘুমাতে ঘুমাতে বীর দাদার হয়তো ঘুমানোর আগে গল্প শোনার অভ্যাস দূর হয়ে গেছে। এরপর থেকে বীর প্রতিদিন গল্প না শুনেই ঘুমিয়ে পড়ত। মোড়লেরও চিন্তা মুক্ত হলো। বীর ও ফুলমতি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।